সকলকে স্বাগত জানাই বাঁকুড়া ব্রেন ওয়েভে। আশা করি প্রত্যেকে ভালো আছি এবং সুস্থ আছি। তো দেখো, আগের দিন আমরা একটা গুরুত্বপূর্ণ লিভিং ওয়ার্ল্ডের অন্তর্গত ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্সকে নিয়ে আলোচনা শুরু করেছিলাম তোমাদের সাথে। এবং ট্যাক্সোনমি সিস্টেমেটিক্সের মধ্যে আমরা প্রথমেই তোমাকে এক্সপ্লেন করেছি যে ট্যাক্সোনমি জিনিসটা কি ছিল, কে আবিষ্কার করেছিলেন বা ট্যাক্সোনমি শব্দটা প্রথম কে ব্যবহার করেন, ট্যাক্সোনমির হিস্ট্রিটাই বা কি, এবং ট্যাক্সোনমি বিদ্যার জনক কাকে বলি, এবং ট্যাক্সোনমি কোন কোন জিনিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। তার সাথে সাথে এই যে ট্যাক্সোনমিক যে মূল ভিত্তি ক্লাসিফিকেশন, এই ক্লাসিফিকেশনটা কত রকমের হয় এবং তার ডিটেলস আগের ক্লাসে আমরা আলোচনা করেছি। এবং তাছাড়াও বেশ গুরুত্বপূর্ণ যে লিনিয়াসের সিস্টেম অফ ক্লাসিফিকেশনটাকে আমরা বলেছিলাম সেক্সুয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন, যদিও সেটা ছিল একটা আর্টিফিশিয়াল বা কৃত্রিম শ্রেণীবিন্যাস পদ্ধতি। এই সমস্তগুলো আমরা আলোচনা করেছি। তো যদি এগুলো কারো মিস হয়ে থাকে তাহলে অবশ্যই তার আজকের ক্লাসটা একটু প্রবলেম হবে। তো তাই বলবো তোমাদেরকে অবশ্যই যাতে প্রবলেম না হয় প্রত্যেকেই আগের দিনের ক্লাসটা করে নিও, তারপরে আজকের ক্লাসটা করব। এবং আজকের ক্লাসের লিঙ্ক তো তোমরা পাচ্ছই, এবং তার সাথে সাথে আগের যে ক্লাস হয়েছে ট্যাক্সোনমির উপরে সেই ক্লাসের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে পেয়ে যাবে। এবং প্রত্যেক দিনের মতো ভালোভাবে রেডি করো, এবং তোমাদের যদি কোনো জিজ্ঞাসা, তোমাদের কোনো প্রশ্ন কিছু থেকে থাকে আগের ক্লাস থেকে, সেটাও নির্দ্বিধায় বলতে পারো, সেটাও কিন্তু ডিসকাস করা হবে। তো যাই হোক, আজকে আমরা তার পরবর্তী জায়গা থেকে আলোচনা করব। তো তার পরবর্তী আলোচনা চলে যায়, অর্থাৎ ক্লাসিফিকেশন পর্যন্ত আলোচনা করেছিলাম। 3 রকমের ক্লাসিফিকেশন বলা হয়েছিল: আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন, ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন এবং ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন। এবং আমি বলেছিলাম যে আর্টিফিশিয়াল যে সিস্টেম এবং ন্যাচারাল যে সিস্টেম ছিল, এই ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন এই দুটোই বেশ গড়ে উঠেছিল কার উপর ভিত্তি করে? মরফোলজির উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। তো মরফোলজি আমরা কি বলেছিলাম? মরফোলজি হচ্ছে বাহ্যিক পড়াশোনা, কিন্তু এই ন্যাচারাল সিস্টেমে আমরা সর্বাধিক বেশি মরফোলজিক্যাল ক্যারেক্টার নিয়েছিলাম, আর আর্টিফিশিয়ালে আমরা সব থেকে কম বা ভেরি ফিউ ক্যারেক্টারের উপর ভিত্তি করে করেছিলাম। এবারে এই যে মরফোলজির উপর ভিত্তি করে যে জীবেদেরকে আমরা ক্লাসিফিকেশন করলাম বা শ্রেণীবিন্যাস করলাম, তাদেরকে যদি আমরা একটা নিউমেরিক্যাল ইভ্যালুয়েশন এবং তাদের মধ্যে সিমিলারিটি ডিফারেন্স দেখি, এবং তাদের যদি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করা হয়, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন জিনিসটা কি? মানে মনে করো সাপোজ জীবদেরকে আমি কি বললাম, বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে হয় তাদের মিল বা অমিলের উপর ভিত্তি করে ক্লাসিফিকেশন করছিলাম। এবার আমি বলছি তাদের এই যে মিল এবং তাদের এই যে ডিফারেন্স, সেটাকে আমরা দুটোকে ক্লাসিফিকেশনে কনসিডার করিনি। ক্লাসিফিকেশনে কি কনসিডার করেছিলাম? শুধুমাত্র সিমিলারিটি যাদেরকে পেলাম তাদেরকে একটা গোষ্ঠী করেছিলাম, এবং তাদের আবার সিমিলারিটি অনুযায়ী তাদের যদি আমরা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করি বা ফ্যামিলি ট্রি করি, মানে সাপোজ ধরে নাও এর মধ্যে কিছু ক্যারেক্টার আছে, এর থেকে আবার যে দুটো পেলাম তাদের মধ্যে কিছু অন্য অন্য ক্যারেক্টার পেলাম, আবার যখন দেখছি এর মধ্যে আবার কিছু ক্যারেক্টার পাবো নতুন, অর্থাৎ যদি এরকম করে জেনারেশন চলে যেতে থাকে, এই বিভিন্ন জেনারেশনের মধ্যেও যদি আমরা কিছু মিল পাই বাহ্যিক বৈশিষ্ট্যের, মনে করো সাপোজ এইখানে যে জীবটা, এর সাথে প্রথম জীবের যদি আমরা কিছু মিল পাই বৈশিষ্ট্যে, তাহলে অবশ্যই বুঝতে পারছি এর সাথে কোনো না কোনো ভাবে লিঙ্ক রয়েছে বা এদের সম্পর্ক রয়েছে। এই যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ বিভিন্ন জীবের সাথে বিভিন্ন জীবের বাহ্যিক বৈশিষ্ট্যের ভিত্তিতে যদি তাদের সম্পর্ক সাধন করি, সেই যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, সেটাকে বলা হচ্ছে কি? ডেন্ড্রোগ্রাম। ডেন্ড্রোগ্রাম। তাহলে গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন নিটের জন্য, হোয়াট ইজ ডেন্ড্রোগ্রাম? সো ডেন্ড্রোগ্রাম ইজ নাথিং বাট দ্য
similarity of organism in phyletic classification or morphological classification among organism is known as dendrogram. তা ডেন্ডোগ্রামটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। সেরকমই আমরা ফাইলোজেনেটিক সিস্টেমের যে ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন মানে জাতিজনিত যেখানে ইভলিউশনারি ক্যারেক্টার ছিল, তাদেরকে যদি আমরা এরকম ফ্যামিলি ট্রি হিসাবে ডিনোট করি তখন তাকে বলা হবে কি ক্ল্যাডোগ্রাম। নাও হোয়াট ইজ ক্ল্যাডোগ্রাম অ্যান্ড ডেন্ডোগ্রাম? সো ক্ল্যাডোগ্রাম হচ্ছে কি জীবেদের তাদের বাহ্যিক বৈশিষ্ট্য যেটা উপর ভিত্তি করে তাদের যে জাতিজনিত শ্রেণীবিন্যাসে যেটা করব সেটা হচ্ছে ক্ল্যাডোগ্রাম। আর যেটা আমরা করে থাকবো কি যে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশনের ক্ষেত্রে যে ফেরেটিক যে বৈশিষ্ট্যগুলো তাদেরকে যখন করব সেটাকে তখন বলা হবে কি ডেন্ডোগ্রাম। তাহলে ক্ল্যাডোগ্রাম ডেন্ডোগ্রামটা কিছু নয়, শুধু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ অর্গানিজম অ্যামং দেয়ার সিমিলারিটিস, মানে সিমিলারিটি কত পার্সেন্ট রয়েছে তাদের অনুযায়ী তাদের যে আমি ফ্যামিলি ট্রি যদি তৈরি করি সেটাকে বলছি আইদার ক্ল্যাডোগ্রাম অর ডেন্ডোগ্রাম। তাহলে এইগুলো আমরা দেখলাম। এবারে আমরা আগের দিনই বলেছিলাম আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন যেটা রয়েছে সেটা খুব কম জায়গায় ব্যবহার করি, আর বেন্থাম হুকারের যেটা ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন সেটা কিন্তু গ্রস মরফোলজি বা এন্টায়ার মরফোলজির উপর ভিত্তি করে হয়েছিল। তাই ম্যাক্সিমাম বোটানিক্যাল গার্ডেন, হারবেরিয়াম সেন্টার ফলো করার চেষ্টা করে কোনটাকে ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। কেন? ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশনের ক্ষেত্রে ভুলের সম্ভাবনা কম থাকে, যেহেতু এখানে ম্যাক্সিমাম ক্যারেক্টারকে নিয়ে আমরা স্টাডি করছি তাই এখানে আমাদের ভুল কম হয়, অর্থাৎ জীবেদের মধ্যে অথেন্টিসিটি অর্থাৎ তাদের মধ্যে প্রপার সিমিলারিটি এবং ডিফারেন্সটাকে আমরা বেছে নিতে পারি। কিন্তু এটা হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গা। এবং আমাদের সবথেকে বড় বোটানিক্যাল গার্ডেন যেটা রয়েছে সেটা হচ্ছে লন্ডনের কিউতে, সে আবার কিন্তু ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশনটাকে ফলো করে। এগুলো একটু মাথার মধ্যে রাখতে হবে। সো একমাত্র পৃথিবীর ওয়ার্ল্ডের যে লার্জেস্ট বোটানিক্যাল গার্ডেন এবং হারবেরিয়াম সেন্টার রয়েছে তারা ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশনকে মেনটেন করে, কিন্তু ম্যাক্সিমাম হারবেরিয়াম এন্ড বোটানিক্যাল গার্ডেন ফলো দ্য ক্লাসিফিকেশন সিস্টেম অফ ন্যাচারাল সিস্টেম। এটা কিন্তু মাথার মধ্যে রাখবে। এটাও কিন্তু নিট পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা যখন প্র্যাকটিস করব তখন প্র্যাকটিস বুকে পেয়ে যাব। নেক্সট, এবারে এই যে ক্লাসিফিকেশন করছি, ক্লাসিফিকেশন করে জীবদেরকে যে আমরা একটা পজিশন দেব বা একটা স্থান দেব, এই যে স্থান দেব জীবদেরকে, এই স্থান দেওয়ার জায়গাটাকে বলা হচ্ছে হায়ারার্কি। হায়ারার্কি মানে জীবদেরকে গ্রুপিং করলাম অর্গানিজমকে দিয়ে, জীবেদের মধ্যে মিল অনুযায়ী আমরা কি করছি তাদেরকে একটা ক্যাটাগরি দেওয়ার চেষ্টা করছি বা এক একটা জায়গাতে রাখছি। যেমন যে সমস্ত জীবেদের মধ্যে রিপ্রোডাকশনগত প্রাথমিক মিল পেলাম এবং যারা বাহ্যিকগতভাবে একই রকমের দেখতে তাদেরকে আমরা বললাম কি স্পিসিস। এরকম একই প্রজাতির অন্তর্গত বিভিন্ন জীবকে অর্থাৎ যাদের মধ্যে রিপ্রোডাকশনের ঘটনা অর্থাৎ জনন কার্য হচ্ছে, যারা বাহ্যিকভাবে দেখতে একই রকম হচ্ছে তাদেরকে আমরা কি করলাম একটা প্রজাতি। এবারে প্রজাতিগুলো এরকম প্রত্যেকটা জীবের প্রজাতি করলাম, এই প্রজাতিগুলো এবার এই যে প্রজাতিগুলো হলো তাদের থেকে যদি একটু পার্থক্য পাই সেটাকে অন্য প্রজাতি বলছি। অন্য প্রজাতি এরকম করে 4-5 রকমের প্রজাতি পেলাম, সেই 5-6 রকমের প্রজাতি নিয়ে গড়ে উঠলো কি জেনাস। এবারে আবার তেমন ভাবেই অনেকগুলো জেনাস নিয়ে গড়ে উঠলো ফ্যামিলি, ফ্যামিলি নিয়ে গড়ে উঠলো অর্ডার, অর্ডার থেকে গড়ে উঠলো ক্লাস, ক্লাস থেকে গড়ে উঠলো ফাইলাম এবং ফাইলাম থেকে গড়ে উঠলো কিংডম। তো এইভাবে আমরা যদি দেখি টোটাল 7টা ক্যাটাগরি আমরা দেখতে পাবো। এবং এই যে ক্যাটাগরিক্যাল অ্যারেঞ্জমেন্ট অফ অর্গানিজম, that is the grouping of organism in categorically from ascending to descending or descending to ascending order is known as taxonomic hierarchy. So taxonomic hierarchy জিনিসটা কি? taxonomic hierarchy হচ্ছে
জীবদেরকে আমরা যখন গোষ্ঠীবদ্ধ করলাম, তারপর তাদের ক্যাটাগরিতে যে আমরা বিভক্ত করলাম, এই ক্যাটাগরিতে বৈশিষ্ট্যের উপর বিভক্ত করার যে ঘটনা, সেটাকে বলছি ট্যাক্সোনমিক হায়ারার্কি। এই ট্যাক্সোনমিক হায়ারার্কি প্রথম প্রস্তুত করেছিলেন বিজ্ঞানী লিনিয়াস। দেখো বারে বারেই লিনিয়াসের নাম আছে, কারণ লিনিয়াস হচ্ছেন ফাদার অফ ট্যাক্সোনমি। আগেই বলেছি তার লেখা বইয়ের নামগুলো খুব গুরুত্বপূর্ণ, সেটাও আলোচনা হয়েছে। তো এই লিনিয়াস প্রথম যখন হায়ারার্কি ভাগ করলেন, অর্থাৎ জীবেদেরকে বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে স্পিসিস, স্পিসিস গুলো থেকে চলে এলো জেনাস, জেনাস থেকে ফ্যামিলি, এই যে তিনি করলেন, লিনিয়াস প্রথম 7টা ক্যাটাগরি কিন্তু করেছিলেন। অর্থাৎ হায়ারকিয়াল ক্লাসিফিকেশনে লিনিয়াসের কটা ক্লাস ছিল বা কটা ক্যাটাগরি ছিল? দ্যাট ইজ 7 ক্যাটাগরি। তো সর্বোচ্চ ক্যাটাগরির নাম কি ছিল? দ্যাট ইজ কিংডম, অ্যান্ড দ্য লোয়েস্ট ক্যাটাগরি ইজ দ্য স্পিসিস ইন লিনিয়ান ট্যাক্সোনমি। অর্থাৎ লিনিয়াসের যে ক্লাসিফিকেশন, সেখানে কিন্তু আমরা যদি দেখি 7টা ক্যাটাগরি ছিল, তার মধ্যে সব থেকে বড় ক্যাটাগরি হচ্ছে কিংডম, সব থেকে ছোট হচ্ছে প্রজাতি। এবার দেখো, যত আমরা স্পিসিস থেকে কন্টিনিউ ভাবে কিংডমের দিকে এগোবো, জীবেদের মধ্যে সাধারণ ক্যারেক্টার কি হবে? কমতে থাকবে, কমন ক্যারেক্টার বা সাধারণ ক্যারেক্টার কমতে থাকবে, এবং নিজেদের মধ্যে যে অন্যান্য ক্যারেক্টারগুলো কি হবে? বাড়তে শুরু করবে। অর্থাৎ একই কিংডমের মধ্যে অসংখ্য ফাইলাম রয়েছে, তো ফাইলামের মধ্যে যে ক্লাসগুলো, তাদের মধ্যে বেশি মিল পাবো, আবার ক্লাসের মধ্যে সেই ক্লাসের মধ্যে যে অর্ডারগুলো আছে তাদের মধ্যে বেশি মিল। তো এইভাবে আমরা মিলটা পাবো, কিন্তু স্পিসিস লেভেলে আমরা জেনারেল ক্যারেক্টার কিন্তু বেশি পাবো। কিন্তু যত উপর লেভেলে আসবো, তাদের জেনারেল ক্যারেক্টারগুলো কি হবে? আস্তে 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 কমতে থাকবে, বিষয়টা আমরা দেখবো। তো ট্যাক্সোনমিক এই যে হায়ারার্কি, লিনিয়াসের ক্ষেত্রে 7টা ছিল, কিন্তু পরবর্তীকালে এই ক্যাটাগরিগুলো আরো বাড়তে থাকলো। যেমন পরবর্তীকালে স্পিসিসের নিচেও একটা আবিষ্কৃত হলো, যেটা হচ্ছে সাব স্পিসিস, অর্থাৎ প্রজাতির নিচে যেটা উপপ্রজাতি। এবং এই উপপ্রজাতি ব্যবহৃত হয় অ্যানিমেলের ক্ষেত্রে, কিন্তু প্ল্যান্টের ক্ষেত্রে এই গ্রুপটার নামই হচ্ছে ভ্যারাইটি। তো এটা খুব মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সাবক্লাস সরি যা সাবস্পিসিস অর আমরা যদি বলি ভ্যারাইটি? তো প্রজাতির নিচে যাদের মধ্যে আবার একটু পার্থক্য পাবো, হয়তো প্রজাতির মধ্যে পড়ছে, আবার কিছুটা কিছুটা পার্থক্য, তাদেরকে তখন সাব স্পিসিসে ভাগ করব। এই সাব স্পিসিস কথাটা ব্যবহৃত হবে অ্যানিমেলের ক্ষেত্রে, উপপ্রজাতি, কিন্তু ভ্যারাইটি কথাটা ব্যবহার ক্ষেত্রে হবে ইন কেস অফ প্ল্যান্ট। এটাও নিটের ক্ষেত্রে কিন্তু কোশ্চেন করে, যে ভ্যারাইটি টার্ম ইজ অ্যাপ্লিকেবল ইন কেস অফ প্ল্যান্ট এন্ড ইট ইজ সিচুয়েটেড জাস্ট বিলো দ্য স্পিসিস। এবং এর র্যাঙ্কটা কোথায়? প্রজাতিরও নিচে ভ্যারাইটি, তার মানে ভ্যারাইটি গুলো মিলে স্পিসিস হবে। এবারে জেনাসের উপরে তৈরি হয় সাবজেনাস। এরকম করে তোমার তৈরি হবে প্রত্যেকটা ফ্যামিলির আগে তৈরি হবে সাব ফ্যামিলি, সাব অর্ডার, সাব ক্লাস। তো এরকম করে আরো অনেকগুলো কিন্তু সাবে ভাগ করা হলো পরবর্তীকালে, দিয়ে 12 থেকে 13টা ক্যাটাগরি হলো কিন্তু আমরা দেখতে পাবো পরবর্তীকালে। তো প্রাথমিক 7টা সেটা গুরুত্বপূর্ণ, তারপরে এর থেকে আরো পরবর্তীকালে 12 থেকে 13টা ক্যাটাগরিতে কিন্তু বিভক্ত হচ্ছে। এবারে এই যে ট্যাক্সোনমিক হায়ারার্কির যে প্রত্যেকটা ক্যাটাগরি, মানে সাপোজ ধরো স্পিসিস বা জেনাস বা ফ্যামিলি বা অর্ডার বা ক্লাস, এই এক একটা ক্যাটাগরিকে বলা হচ্ছে কি? এক একটা ক্যাটাগরিকে বলা হচ্ছে কি? ট্যাক্সন। এটাও খুব গুরুত্বপূর্ণ টার্ম। হোয়াট ইজ ট্যাক্সন? দ্যাট ইজ each and every category of taxonomic hierarchy is known as taxon. তো পরীক্ষাতে পড়ে ট্যাক্সন কি, গুরুত্বপূর্ণ নিটের জন্য। each and every rank of taxonomic hierarchy is known as taxon, and so the lowest taxon according to Linnean system of classification, that is the species, and the upper taxon is kingdom. আবার আমি যদি বর্তমান দিনের সাপেক্ষে বলি, তোমাদেরকে অলরেডি পড়েছে কিংডম গুলো নিয়ে কি গড়ে উঠবে? ডোমেন। আর ডোমেনের উপরে কি থাকবে?
লাইফ। তাহলে প্রকৃতপক্ষে বলতে গেলে জীবন সবার উপরে। জীবনটাকে ভাগ করছি ডোমেনে, ডোমেনটাকে ভাগ করছি কিংডমে, কিংডমটাকে ভাগ করছি ফাইলামে, ফাইলামটাকে ব্যবহার করছি ক্লাসে, ক্লাসটাকে ভাগ করছি অর্ডারে, অর্ডারকে ফ্যামিলিতে, ফ্যামিলিকে জেনাসে, জেনাস থেকে স্পিসিসে। এইগুলো তোমাকে মাথার মধ্যে রাখতে হবে। তাহলে আধুনিক দিনে সব থেকে হাইয়েস্টে যেটা থাকছে নর্মালি ট্যাক্সোনমিক হায়ারার্কির ক্ষেত্রে আমরা কিংডমটাকে কনসিডার করি লিনিয়াসের অনুযায়ী, ঠিক আছে। এবারে যদি মনে করো কোনো একটা তে আমরা স্পিসিসের যদি ভ্যারাইটি না পাই বা স্পিসিসের যদি আমরা 2-3 রকমের স্পিসিস পেলাম না, তখন তাকে বলা হবে মনোটাইপিক স্পিসিস। সেটাকে বলা হবে কি মনোটাইপিক স্পিসিস। তাহলে মনোটাইপিক স্পিসিস জিনিসটা কি? মনোটাইপিক জিনিস হলো মানে স্পিসিস হলো সেই ঘটনাটা যখন প্রজাতির আমরা কোনো ভাগ করতে পারবো না। মানে প্রজাতি মানে আমি কি বললাম 3-4 রকমের প্রজাতি নিয়ে যে নাচ বা তার থেকেও বেশি হতে পারে, কিন্তু একটাই মাত্র প্রজাতি নিয়ে একটাই যে নাচ গড়ে উঠবে। যেমন আমি যদি বলি হোমোসেপিয়েন্স, এইটা হয়ে গেল কি মনোটাইপিক। এবারে মনোটাইপিক স্পিসিসও হয়, মনোটাইপিক জেনাসও হয়। এই মনোটাইপিক জেনাস মানে কি বলবো, যে জেনাস একটাই মাত্র জেনাস থাকবে, মানে গাদা ওই ফ্যামিলির মধ্যে একটা মাত্র জেনাস, সেটা হচ্ছে মনোটাইপিক জেনাস। যেমন হচ্ছে হোমোসেপিয়েন্স মনোটাইপিক। তো যদি একাধিক থাকে তাহলে তখন সেটার নাম বলা হবে পলিটাইপিক জেনাস, পলিটাইপিক জেনাস। তাহলে ডিফারেন্স বিটুইন মনোটাইপিক, মনো মানে সিঙ্গেল, পলি মানে বহু। তাহলে মনোটাইপিক জেনাস মানে যখন যখন একটা জেনাস গঠিত হচ্ছে সিঙ্গেল টাইপ অফ স্পিসিসকে নিয়ে, সেটা হচ্ছে মনোটাইপিক জেনাস। পলিটাইপিক জেনাস কি? যখন যেটা জেনাসটা গঠিত হবে অসংখ্য প্রজাতিদেরকে নিয়ে, সেটা হচ্ছে পলিটাইপিক জেনাস। এটা হচ্ছে ঘটনা। তাহলে এই জায়গাটা আমরা মাথার মধ্যে রাখবো একটু। নেক্সট, এবারে এই যে ক্যাটাগরি গুলো হচ্ছে, আরেকটা নিটে শর্ট কোশ্চেন পড়ে যে আমরা এই যে ফাইলামটা দেখছি, এই ফাইলাম টার্মটার পরিবর্তে যখন উদ্ভিদ রাজ্য হয়, মনে রাখবে এটা ব্যবহৃত হয় ডিভিশন হিসাবে। মানে উদ্ভিদের ক্ষেত্রে ফাইলাম কথাটা ব্যবহৃত হয় না। উদ্ভিদের ক্ষেত্রে যখন ট্যাক্সোনমিক ক্লাসিফিকেশন করব বা হায়ারার্কি করব, তখন এটা কিন্তু ব্যবহার করব কি রূপে? এটা ব্যবহার করব ডিভিশন রূপে। তাই উদ্ভিদের ক্ষেত্রে কি হবে? কিংডম, তারপরে ডিভিশন, তারপরে ক্লাস, তারপরে অর্ডার, তারপরে ফ্যামিলি, তারপরে জেনাস, তারপরে স্পিসিস। এবারে পরীক্ষাতে শর্ট কোশ্চেন পড়ে আমরা কি কি সাফিক্স ব্যবহার করি। মানে এই যে আমরা পর আরো বিভিন্ন ক্যাটাগরি পাচ্ছি, যেমন কিংডমের পরে আর কোনো সাফিক্স ব্যবহৃত হয় না, কারণ কিংডম গুলো জানি মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া, এদের আর কোনো কিছু নেই। কিন্তু ডিভিশন যখনই হবে, ডিভিশন উদ্ভিদের ক্ষেত্রে ব্যবহার করব বললাম আমি। ডিভিশনের জন্য যদি কোনো শব্দের শেষে ফাইটা শব্দটা পাই, তাহলে আমার বুঝতে হবে কি এটা বোঝাবে কোন একটা ডিভিশনকে। যে অ্যাঞ্জিওফাইটা মানে এটা বোঝাবে কি একটা ডিভিশনকে। এবারে সাব ডিভিশন, সাব ডিভিশনের ক্ষেত্রে কি হয়ে যাবে? ফাইটিনা, ফাইটিনা, ওইটা ফাইটা, এটা ফাইটিনা। কারণ আমি তোমাদেরকে বলবো যে যে কোনো নামের যেটা ছোট নাম সেটা হয় প্লুরাল, বৃহৎ নাম যেটা উচ্চারণ করতে যেটা বড় সময় লাগবে বা বেশি সময় লাগবে, সেটাকে বলবো কি সিঙ্গুলার। আর যেটা ছোট হবে সেটা হচ্ছে প্লুরাল। এখানের মধ্যে ফাইটা হচ্ছে প্লুরাল, ফাইটিনা হচ্ছে সিঙ্গুলার। এবারে ক্লাস, ক্লাসের শেষে কি থাকবে? ফাইসি বা অপসিডা, এই টার্মগুলো থাকলে আমরা বুঝতে হবে এটা কাকে ডিনোট করছে? ক্লাসকে। নেক্সট, এলিস, কোন শব্দের নিচে পরে যদি এলিস কথাটা পাই আমরা, তাহলে বুঝতে হবে সেটা কোন ক্যাটাগরিকে বোঝাচ্ছে? অর্ডারকে। যদি ইন সিএই থাকে তাহলে সেটা বুঝতে হবে সাব অর্ডারকে। যদি সিইএই থাকে কোন শব্দের শেষে, তাহলে সেটা কোন ক্যাটাগরি ট্যাক্সনকে বোঝায়? ফ্যামিলিকে। যদি ওইডি থাকে সেটা সাব ফ্যামিলি,
আর যদি ইএই থাকে তাহলে ফ্যামিলির নিচে যেটা থাকে সেটা হচ্ছে ট্রাইব। অনেক সময় এটা কোশ্চেন পড়ে, ট্রাইবটা কোথায় অবস্থান করে? সাব ফ্যামিলি, ট্রাইব, ট্রাইবের পরে চলে আসে জেনাস, তারপরে সাবজেনাস, তারপরে স্পিসিস, তারপরে সাবস্পিসিস অর ভ্যারাইটি। তাহলে এইগুলো হচ্ছে ট্যাক্সোনমিক ক্যাটাগরি, এবং ট্যাক্সোনমিক ক্যাটাগরির প্রত্যেকটা যে র্যাঙ্ক, এই প্রতিটা র্যাঙ্ককে আমরা বলে থাকছি কি? ট্যাক্সন। So each and every rank of taxonomic hierarchy is called as taxon. এটা মাথার মধ্যে রাখতে হবে। তাহলে আজকের ক্লাসে আমরা মেনলি ট্যাক্সোনমিক ক্লাসিফিকেশনের পর ট্যাক্সোনমিক হায়ারার্কিটা আলোচনা করলাম, হায়ারার্কির বিভিন্ন ভাগগুলো আলোচনা করলাম, তাদের জন্য কি কি সাফিক্স ব্যবহৃত হয় সেগুলো আলোচনা করলাম, এবং ক্ল্যাডোগ্রাম ডেন্ডোগ্রাম নিয়ে কিন্তু আমরা বিশদে আলোচনা করলাম। তাহলে এইগুলো কিন্তু আমরা রেডি রাখবো। এইগুলো অনুযায়ী আবার আমরা কি করব, পরবর্তী ক্লাসে খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে। তো প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো, এবং বলবো তোমাদের যদি কোনো জায়গা বুঝতে প্রবলেম থাকে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট বক্সে লিখবে, বা তোমাদের ক্লাস কেমন লাগছে বা তোমরা কেমন বুঝতে পারছো সেটা একটু জানিও। তাহলে আমাদেরও পরবর্তী ক্লাস সেইভাবে আমরা কি করব, তোমাদের মতো করে নেওয়ার চেষ্টা করব। তো প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করব।